এই প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে যারা আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন, যারা আশেপাশে অবস্থান করে আমাদের কথা শুনছেন, সবাইকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সবাই বন্ধুগণ, পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে আপনারা জেনেছেন যে সুনির্দিষ্ট 4টি দাবি নিয়ে আজকে প্রতিকূল অবস্থার ভেতরেও আমরা এই শাহবাগে দাঁড়িয়েছি। আমাদের দাবিগুলো হচ্ছে, শিক্ষা খাতে আমাদের দীর্ঘদিন ধরে যে বরাদ্দের চিত্র, দক্ষিণ এশিয়ার ভেতরে সর্বনিম্ন বরাদ্দ আমরা বাংলাদেশে দেখতে পাই, যা জিডিপির 1.5% থেকে 1.7%-এর ভেতরে। অথচ 2022 সালে দেউলিয়া ঘোষিত হওয়া শ্রীলঙ্কার শিক্ষা খাতের বরাদ্দ কিন্তু আমাদের থেকে অনেক বেশি। তাদের বরাদ্দ তাদের জিডিপির 2.5%-এর অধিক। এমনকি দক্ষিণ এশিয়ার যে ক্ষুদ্র রাষ্ট্রগুলো রয়েছে, মালদ্বীপ, ভুটান, নেপাল, এমনকি আমরা যাদেরকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে ঘোষণা করি, সেই পাকিস্তানের শিক্ষা খাতেও আমাদের থেকে অধিক বরাদ্দ দেওয়া হয়। সংগ্রামী বন্ধুগণ, আমরা পুনর্বার আজকে সেই দাবিটি জানিয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকার এখন বর্তমানে রয়েছেন দায়িত্বে, তাদের কাছে আমরা সেই দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে শিক্ষা খাতে আমাদের বরাদ্দ বৃদ্ধি করতে হবে। ইউনেস্কোর যে ঢাকার সম্মেলনে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতি দিয়ে এসেছিল যে তারা শিক্ষা খাতের 6% জিডিপির 6% বরাদ্দ দেবে, সেই প্রতিশ্রুতি তাদেরকে রক্ষা করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, তারা যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা না করে, তাহলে ছাত্র সমাজের যে আন্দোলনের নজির, সেই নজির আমরা পুনর্বার সৃষ্টি করতে বাধ্য হব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানবেন গত 3 দশকের ভেতরে সবচেয়ে ভয়ানক বন্যায় আক্রান্ত হয়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলো। সেখানে এখনো পর্যন্ত বন্যা পরিস্থিতির উন্নতি হয় নাই। আজ থেকে আবার সাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে কিনা আমরা নিশ্চিত নই, কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে ব্যক্তিগত উদ্যোগ ছাড়া, নাগরিকদের স্বতঃস্ফূর্ত উদ্যোগ ছাড়া রাষ্ট্রের এখন কোনো পর্যন্ত উদ্যোগ নেই এই বন্যা কবলিত মানুষদের ত্রাণ দেওয়া অথবা তাদের পুনর্বাসনের। সংগ্রামী বন্ধুগণ, লাখ লাখ শিক্ষার্থী সেখানে রয়েছে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে। দ্রুততম সময়ের ভেতরে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো মেরামত করে শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ দিতে হবে। তাদের যে প্রয়োজনীয় বই খাতা, তাদেরকে রাষ্ট্রের তরফ থেকে বিতরণ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে স্বৈরাচার শেখ হাসিনার আমলে ছিল মগের মূল্য, কিন্তু আমরা 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পর দেখছি এখন বাংলাদেশে চলছে মবের মূল্য। মবের নাম দিয়ে বিভিন্ন জায়গায় যে অরাজকতা চলছে, যে নৈরাজ্য চলছে, সংগ্রামী বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা দেখেছি এই মবের নাম দিয়ে খুলনায় একটি হিন্দু ছেলেকে নির্মমভাবে পিটিয়ে অর্ধমৃত করে ফেলা হয়েছে। রাজশাহীতে একজন সাবেক ছাত্র নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কক্সবাজার সহ দেশের বিভিন্ন এলাকায় নারীদের কিভাবে অবমাননা করা হচ্ছে আমরা ভিডিওতে দেখেছি। ছাত্র শিবিরের নেতারা নারীদেরকে কিভাবে হেনস্থা করছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে এই মবের যে অরাজকতা, সেই অরাজকতা বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। যদি আপনারা সেটা করতে ব্যর্থ হন, তাহলে মনে রাখবেন জনগণ কিন্তু পূর্বের ন্যায় আবার রাস্তায় নেমে আসতে বাধ্য হবে। আমরা একটি ইনক্লুসিভ, আমরা একটি সুন্দর অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি। একটি শোষণহীন, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা এই স্বৈরাচার শেখ হাসিনা পতন ঘটিয়েছি। কিন্তু যদি 5ই আগস্টের পরে আপনারা সেই বৈষম্য, সেই শোষণ, নিপীড়ন যদি জারি রাখতে চান, তাহলে আপনাদেরও কিন্তু সেই অনিবার্য পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি গত 5ই আগস্টের পরে সীমান্তে স্বর্ণা দাস এবং ঠাকুরগাঁয়ে জয়ন্ত কুমারকে হত্যা করা হয়েছে। এরও পূর্বে আমরা দেখেছি যে আমাদের কিশোরী ফেলানিকে হত্যা করে কাঁটাতারে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। কেন বারংবার বাংলাদেশিদের সীমান্তে হত্যা করা হচ্ছে? এর সহজ উত্তর হচ্ছে আমাদের বাংলাদেশের যে নতজন পররাষ্ট্রনীতি,
সেই নতজন পররাষ্ট্রনীতির কারণে আমরা বারংবার ভারতীয় আধিপত্যের কাছে নিষ্পেষিত হচ্ছি। আমরা সোচ্চার কোনো ভূমিকা পালন করতে পারছি না, সেটা সেই বিএনপি সরকার হোক কিংবা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার হোক। কেউ সেই নতজন পররাষ্ট্রনীতির বদলে আওয়ামী লীগের ভারতের সাথে একটি সাম্য ভিত্তিক মানবিক মর্যাদা ভিত্তিক প্রতিবেশীমূলক সম্পর্ক তৈরি করতে পারবে সংগ্রামী বন্ধুগণ। কারণ আমরা দেখেছি যে ভারতের আশীর্বাদে তারা ক্ষমতায় ছিলেন, সেই কারণে তারা ভারতের বিরুদ্ধে কোন ধরনের উচ্চকণ্ঠ করেন নাই। আমরা আশা করব অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে গত 16 বছরের যে স্বৈরাচারী শাসন, সেই স্বৈরাচারী শাসনের অবসান ঘটানো হয়েছে। সেই স্বৈরাচারী শাসনের পরে ডক্টর ইউনূস একটি উপদেষ্টা পরিষদ দায়িত্ব গ্রহণ করেছেন। তারা বাংলাদেশকে একটি সুন্দর পথে পরিচালিত করবেন এবং একই সাথে দ্রুততম সময়ের ভেতরে নির্বাচন ব্যবস্থার সংস্কার করে নির্বাচিত জনপ্রতিনিধিদের নির্বাচন দিয়ে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। আমরা আরেকটি অনির্বাচিত সরকার, একটি 1/11 সরকার আমরা এদেশে দেখতে চাই না। একটি ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার আমরা এদেশে দেখতে চাই না। আমরা নির্বাচিত জনপ্রতিনিধি চাই, সেটা যদি যে কেউ হোক, জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবে আমরা তাদেরকেই মেনে নেব। কিন্তু কোন ধরনের অনির্বাচিত সরকার বাংলাদেশের ঘাড়ে চেপে বসবে, আমরা এটি মেনে নেব না। আমরা সামরিক শাসনেরও তীব্র বিরোধিতা করেছি। ভবিষ্যতে সে ধরনের যদি কোন পরিস্থিতি তৈরি হয় আমরা তার বিরুদ্ধে রাজপথে থাকবো। সংগ্রামী বন্ধুগণ, যারা রাষ্ট্রের কর্মচারী, আমাদের পুলিশ ভাইরা রয়েছেন, যারা আমলা রয়েছেন, আমরা বলবো সরকারের দাস হবেন না, জনগণের সাথে থাকুন, জনগণের পাশে থাকুন। নতুবা দেখবেন যে স্বৈরাচার পালিয়ে যাবে, আপনাদের বিপদে ফেলে রেখে যেমন শেখ হাসিনা পালিয়ে গেছে। সংগ্রামী বন্ধুগণ, এই প্রতিকূল পরিবেশে আমরা আমাদের সমাবেশ দীর্ঘায়িত করবো না, কিন্তু আমরা বলতে চাই সারা দেশে যে সাম্প্রদায়িক হামলা চলছে, যে মাজার ভাঙার যে পরিস্থিতি বিরাজ করছে, তা দ্রুত বন্ধ করতে হবে। আপনারা জানবেন গত পরশু প্রথম আলো বিচার করেছে যে 5ই আগস্টের পরে সারা দেশে 1068টি সাম্প্রদায়িক হামলা সংঘটিত হয়েছে। হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য ধর্মাবলম্বীদের বাড়ি ঘর উপাসনালয়ে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করা হচ্ছে, সংগ্রামী বন্ধুগণ, অগ্নিসংযোগ ঘটানো হচ্ছে। সামনে দুর্গাপূজা, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব, এই ভূখণ্ডের সবচেয়ে বড় উৎসব। আমরা সরকারকে অবিলম্বে আহ্বান জানাবো আমাদের হিন্দু ভাই বোনেরা যেন নির্বিঘ্নে তাদের উৎসব পালন করতে পারেন, সেজন্য যথাযথ ব্যবস্থা আপনাদের গ্রহণ করতে হবে। নাগরিকদের কেন নিরাপত্তা নিশ্চিত করতে হবে? কেন সাধারণ নাগরিকরা মন্দির মসজিদ পাহারা দিবেন? কেন মাজার পাহারা দিবেন? তাহলে কেন আপনারা সরকারে রয়েছেন? আপনার পুলিশ বাহিনী, আপনার পিডিআর, র্যাব কি করছে? তাদেরকে দ্রুত কাজে লাগান, দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যত অরাজকতা, যত নৈরাজ্য বিরাজ করছে তা দ্রুত শেষ করতে হবে। যদি তা না করতে পারেন তাহলে মনে রাখবেন যে আশা নিয়ে আমরা জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়েছি, সেই জুলাই গণ অভ্যুত্থান কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত হবে। ফরাসি বিপ্লবের পরেও কিন্তু প্রতিটি বিপ্লবে ফরাসি বিপ্লব পর্যদুস্ত হয়েছিল, ইরানের বিপ্লব পর্যদুস্ত হয়েছিল। আমরা চাই না বাংলাদেশে যে আশা নিয়ে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনায় স্বৈরাচারের বিরুদ্ধে যে সংগ্রাম, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যে সংগ্রাম আমরা করেছি, সেই সংগ্রাম যেন ব্যর্থতায় পর্যবেসিত না হয়। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখছি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর তারা জাতীয় সংসদের সামনে তারা মানববন্ধন করছে, তারা বিক্ষোভ সমাবেশ করছে। নিষিদ্ধ গোষ্ঠী, একটি নিষিদ্ধ গোষ্ঠী কিভাবে তারা জাতীয় সংসদের সামনে সমাবেশ করতে পারে? সেই প্রশ্ন আজকের বিক্ষোভ সমাবেশ থেকে আমরা করতে চাই। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জনগণের পাশে আছে, সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে এবং প্রয়োজনে অসাম্প্রদায়িক বাংলাদেশ, শোষণ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে
আমরা যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি, কিন্তু অন্যথায় বাংলাদেশকে যদি সেই ব্যর্থ রাষ্ট্রের দিকে, সেই পাকিস্তানি আমলের রাষ্ট্রের দিকে পরিচালিত করার চক্রান্ত করা হয়, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো সংগ্রামী বন্ধুগণ। এবং সেই অনাগত বাংলাদেশ গড়ার সংগ্রামে, শোষণ বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সংগ্রামে আবমর ছাত্র সমাজ জনতাকে আমরা সেই লড়াইয়ে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকে এই প্রতিকূল পরিবেশে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে পুনরায় শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচি আমরা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঐক্য শিক্ষা